ওয়েলকাম মাই স্টুডেন্ট, তোমরা দেখছো LRNR ক্লাসেস। সঙ্গে আমি রয়েছি সৌম্য কোলে, তোমাদের বাংলার শিক্ষক। আজ আমরা পড়তে চলেছি অষ্টম শ্রেণীর ষষ্ঠ পাঠ্যের অন্তর্গত পঞ্চম অধ্যায়ের কবিতাটির নাম হলো গড়াই নদীর তীরে, কবি জসিমউদ্দিন। তো প্রথমে এসব পরিচয় করা যাক কবি জসিমউদ্দিন সম্বন্ধে। কবি জসিমউদ্দিন হচ্ছেন বাংলা সাহিত্যের অন্যতম একজন স্মরণীয়তম কবি। খুব সহজ সরল ভাষায় গ্রাম বাংলার, বিশেষত পল্লী বাংলার প্রকৃতি, পল্লী বাংলার মানুষের জীবনযাপন, পল্লী বাংলার বা গ্রাম বাংলার লোকসংস্কৃতি, লোকাচার ইত্যাদি নিয়েই তার কবিতার জগৎ বা কাব্যের জগৎ ভরপুর হয়েছে। তো কবি জসিমউদ্দিন জন্মগ্রহণ করেন জানুয়ারি 1904 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। কবির জন্মস্থান হলো বাংলাদেশের ফরিদপুর জেলার অম্বিকাপুর গ্রামে, অর্থাৎ তৎকালীন বাংলাদেশ বা অখণ্ড বাংলাদেশ। এখন আমরা বাংলাদেশ বলছি, কিন্তু 1904 সালেতে পরিপ্রেক্ষিতে অখণ্ড বাংলাদেশেতে তিনি ফরিদপুর জেলার অম্বিকাপুর গ্রামেতে জন্মগ্রহণ করেন। কবি জসিমউদ্দিন একাধিক কাব্যগ্রন্থ লিখেছেন, কিন্তু তিনি বিখ্যাত হয়ে রয়েছেন বাংলা সাহিত্যে মূলত তার এই নকশি কাঁথার মাঠ এই কাব্যগ্রন্থটির জন্য। নকশি কাঁথার মাঠই তাকে বাংলা সাহিত্যে স্মরণীয়তম কবি করে রেখেছেন। এছাড়াও তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল সজন বাদিয়ার ঘাট, বালুচর, রাখালি। অর্থাৎ নকশি কাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, বালুচর, রাখালি এই চারটে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এছাড়াও তিনি একটা ভ্রমণ কাহিনী লেখেন, সেই ভ্রমণ কাহিনীটার নাম হচ্ছে চলে মুসাফির। এই উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ এবং অন্যান্য রচনার জন্য তিনি মূলত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধিতে সম্মানিত হন এবং বাংলাদেশের সরকার তাকে 21 পদক সম্মানে সম্মানিত করেন। কবি জসিমউদ্দিন বাংলা সাহিত্যে পরিচিত হয়ে রয়েছেন পল্লী কবি হিসাবে। অর্থাৎ যেমন নজরুল ইসলাম বিদ্রোহী কবি, তেমনি পল্লী কবি হিসাবে পরিচয় নিয়ে রয়েছেন কবি জসিমউদ্দিন। কারণ কবি জসিমউদ্দিনের কবিতার মধ্যে বা কাব্যের মধ্যে মূলত গ্রাম বাংলার প্রকৃতি, গ্রাম বাংলার মানুষের জীবনযাপন, লোকাচার, গ্রাম বাংলার মানুষের সুখ দুঃখ, হাসি বেদনা, আনন্দ কান্না, তাদের জীবনযাপনের বিভিন্ন ধারা সব কিছুই যেন কবির কবিতার মধ্যে ধরা পড়েছে। অর্থাৎ কবি জসিমউদ্দিনের কাব্যজগৎ হলো গ্রাম বাংলার সমাজ জীবনের যেন একটা অ্যালবাম, তাই তাকে বলা যেতে পারে পল্লী কবি। বলা বাহুল্য, পল্লী কবি বলে বাংলা সাহিত্যে আরেকজন পরিচিত হয়ে রয়েছেন, তিনি হচ্ছেন কুমুদরঞ্জন মল্লিকও কিন্তু পল্লী কবি হিসাবেই পরিচিত। কাজী কুমুদরঞ্জন মল্লিকের সঙ্গে কবি জসিমউদ্দিনের কিন্তু অনেকটাই মিল রয়েছে। কবি জসিমউদ্দিন মৃত্যুবরণ করেন 1976 খ্রিস্টাব্দে মার্চ মাসের 18 তারিখে। ইনার লেখা সজন বাদিয়ার ঘাট এই কাব্যগ্রন্থটা থেকেই নেওয়া হচ্ছে আমাদের পাঠ্য গড়াই নদীর তীরে কবিতাটি। অর্থাৎ গড়াই নদীর তীরে কবিতাটির উৎস হলো সজন বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ। তো এই গড়াই নদী কি না, গড়াই নদী হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি উল্লেখযোগ্য নদী। যদিও এই গড়াই নদীটি বাংলাদেশেরই যশোর, খুলনা, ফরিদপুর জেলায় আরেকটি নাম রয়েছে মধুমতি। অর্থাৎ গড়াই নদী হচ্ছে বাংলাদেশের উল্লেখযোগ্য নদী, যার আরেক নাম মধুমতি। তো এই গড়াই নদীর তীরে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে নিয়েই আমাদের আলোচ্য কবিতাটি লেখা হয়েছে। এবারেতে এসো আমরা চলে যাই মূল কবিতা পাঠে। আমাদের মূল কবিতাটি কবি অত্যন্ত সহজ সরল ভাষায় এক প্রাকৃতিক সৌন্দর্যের কথা তুলে ধরেছেন। অর্থাৎ মূল গড়াই নদীর তীরে কবিতাটাকে আমরা বলতে পারি একটা প্রকৃতিমূলক বা প্রকৃতি চিত্রণমূলক কবিতা। মূলত গড়াই নদীর তীরে কোনো এক অজানা গ্রামের একটি কুটিরকে কেন্দ্র করেই এই কবিতার মূল বিষয়বস্তু বা ভাববস্তুকে কবি গড়ে তুলেছেন একেবারেই সহজ সরল ভাষাতে। তো কবি কী বলছেন, গড়াই নদীর তীরে কুটির খানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। অর্থাৎ গড়াই নদীর তীরে
কোনো এক অজানা গ্রামে, অজানা গ্রাম বলতে কোনো গ্রামের নির্দিষ্ট গ্রামের নাম নেই। গড়াই নদীর তীরেতে আমরা আগেই বলেছি গড়াই নদী বাংলাদেশের বেশ কয়েকটা জেলার ওপর দিয়ে বয়ে গেছে। সুতরাং বলা যেতে পারে গড়াই নদীর তীরেতে অনেক গ্রাম রয়েছে, কিন্তু কোনো নির্দিষ্ট গ্রামের কথা কিন্তু বলেননি, কিন্তু একটা কুটিরের কথা বলেছেন। মানে একটা ছোট্ট মাটির ঘর, খড়ের চালযুক্ত মাটির ঘর, মূলত সেগুলোকেই কুটির বলা হয়। তো গড়াই নদীর তীরে এই অসংখ্য গ্রামের মধ্যে কোনো এক গ্রামের এক কুটিরের কথাই এখানেতে ফুটে উঠেছে। তো সেই গড়াই নদীর তীরে কুটিরখানাকে কি করেছে না, লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। অর্থাৎ গড়াই নদীর তীরে যে কুটিরটা রয়েছে সেই কুটিরটাকে লতা পাতা ফুল অত্যন্ত মায়া নিয়ে স্নেহ যত্ন সহকারে যেন চারিদিকেতে ঘিরে রয়েছে বা আগলে রয়েছে। অর্থাৎ লতা পাতা ফুল এগুলো যদি প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ হয়, তাহলে বলা যেতে পারে যে প্রকৃতি মাতা যেন এই কুটিরটাকে তার সন্তানের মতনই স্নেহ দিয়ে আগলে রেখেছে বা ভরে রেখেছে, যেমনভাবে বাস্তবেতে মায়েরা সন্তানকে আগলে রাখে। বাতাসে হেলিয়া আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি, উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি। অর্থাৎ কবি বলছেন এই কুটিরের সামনে যে উঠোনটা রয়েছে, কুটিরের সামনে যে উঠোন রয়েছে, সেই কুটিরের সামনে উঠোনেতে কিছু বুনো ফুল ফুটে আছে। সেই বুনো ফুলগুলো হেসে কুটোবাটি খাচ্ছে। কখন? সকাল সন্ধ্যা। কেন না বাতাসে হেলিয়া আলোতে খেলিয়া, অর্থাৎ বাতাসের দ্বারা আলোর দ্বারা তারা হেলে দুলে হেসে কুটিবাটি খাচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। অর্থাৎ এই কুটিরের প্রাকৃতিক সৌন্দর্যকে বা কুটিরের চারিদিকের সৌন্দর্যকে যেন এই বুনো ফুলগুলির হাসি আরও বর্ধিত করেছে। একদিকে প্রকৃতি যেমন অত্যন্ত লতা পাতা ফুল দিয়ে কুটিরটাকে অত্যন্ত সযত্নে রক্ষিত করেছে, স্নেহ দিয়ে আগলে রেখেছে, তেমনি এই কুটিরের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে বুনো ফুলগুলোর হাসি, সকাল থেকে সন্ধে পর্যন্ত হাসি। মাচানের পরে শিমলতা আর লাউ কুমড়ার ঝাড়, আড়াআড়ি করি দোলাই দোলাই ফুল ফুল যত যার। অর্থাৎ মাচানের পরে, মাচান কি? মাচান হচ্ছে বাঁশের তৈরি মাচা। মূলত গ্রামাঞ্চলেতে যেগুলো লতানো গাছ সেগুলোকে মাচাতে তুলতে হয়। কিছু কিছু লতানো গাছ আছে, যেমন লাউ, কুমড়ো, তারপরেতে উচ্ছে, পটল, এরকম বা বরবটি, এরকম বেশ কিছু গাছ আছে যেগুলো ফসলটাকে নেওয়ার জন্য গাছগুলোকে আগে গোটা জমি জুড়ে একটা মাচা তৈরি করতে হয়, বাঁশের তৈরি মাচা। সেই মাচার ওপরেতে লতানে গাছগুলোকে তুলতে হয়। তো এই চাষের এই প্রক্রিয়াটা, অর্থাৎ মাচা তৈরি করে এই লতানো গাছগুলোকে তুলে সেখানে ফসলটাকে মাটির স্পর্শ থেকে দূরে রাখা। কেন? এই ফসলগুলো মাটিতে থাকলে হয়তো কোনো ক্ষতি হতে পারে, তাই ফসলগুলো মাচা থেকে ঝুলতে থাকে, মাটির সংস্পর্শে না আসা। এই চাষের এই পদ্ধতিটা মূলত যে গ্রাম বাংলাতে যে মাঠেতেই হয় তা নয়, বাড়িরও সামনেতে বা বাড়ির আশেপাশেতে কোনো ফাঁকা উদ্বৃত্ত জায়গা থাকলে সেখানেতেও কিন্তু মূলত ছোটোখাটো একটা মাচা তৈরি করে এরকম কিছু চাষবাস করা হয়ে থাকে। মূলত সেই চাষবাসে উৎপাদিত ফসল বিক্রি হয় না বটে, কিন্তু বাড়িরই খাওয়ার কাজেতে লাগে। তেমনি এই যে কুটিরখানার কথা বলা হয়েছে, এই কুটিরখানার সামনেতেও হয়তো একটা মাচান বা মাচা রয়েছে। সেই মাচানের ওপরেতে শিম গাছ, শিম গাছের লতা, লাউ গাছ আর কুমড়ো, অর্থাৎ শিমলতা, লাউয়ের লতা আর কুমড়ো, এই 3 রকম গাছ মাচানের ওপরেতে উঠেছে বা সেই লাগানো হয়েছে। অর্থাৎ যে মাচাটার কথা বর্ণনা করা হচ্ছে সেখানেতে কোন কোন গাছ আছে? শিম গাছ, লাউ গাছ আর কুমড়ো গাছ, 3টেই কিন্তু লতানে গাছ। এই লতাগুলো বা এই লতানে গাছগুলো মাচানের ওপরেতে উঠেছে এবং তাতে যে ফুলগুলো ফুটেছে, সেই গাছেতে যে ফুলগুলো ফুটেছে সেগুলো যেন আড়াআড়িভাবে দুলছে। অর্থাৎ মাচাতে ফুলগুলো যেন আড়াআড়িভাবে সাজানো রয়েছে। তারপরেতে তল দিয়ে তার লাল নোটে শাক, মেলিছে রঙের ঢেউ, লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এবাড়ির বধূকেও। অর্থাৎ যে মাচাটাতে শিম, লাউ আর কুমড়ো গাছ রয়েছে
সেই মাচাটার নিচেতে আবার লাল নোটে শাক চাষ করা হয়েছে। যে লাল নোটে শাক আমরা ভেজে খাই, মূলত ভোজ্যপত্র হিসাবে কাজে লাগে বা আমরা ব্যবহার করি, সেই লাল নোটে শাকের চাষ করা হয়েছে। সেই যে মাচার নিচে লাল নোটে শাকগুলো হয়েছে, সেটাকে দেখে কবি তুলনা করছেন যেন যে এই বাড়িটার বলতে কুটিরেতে যে মানুষরা বসবাস করছে, সেই কুটিরের কোনো এক বধূ সে যেন স্নান করার পরেতে তার ভিজে লাল কাপড়খানা শুকোতে দেওয়ার জন্য কেউ যেন মেলে দিয়ে গেছে। তাহলে কবি মূলত এখানে লাল নোটে শাকের ঢেউকে কোনো একটা শুকোতে দেওয়া লাল শাড়ির সঙ্গে তুলনা করলেন। তারপরে মাঝে মাঝে সেথা এঁদো দ্রোবা হতে ছোট ছোট ছানা লয়ে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। অর্থাৎ এই কুটিরেরই পাশে রয়েছে একটা এঁদো ডোবা। এঁদো ডোবা মানে ছোট জলাশয়, একেবারে পুকুরের থেকেও ছোট। আমরা যদি বড় থেকে ছোট সাজাই, দিঘির থেকে ছোট হয় পুকুর থেকে আরও ছোট হচ্ছে ডোবা, একবারে ছোট্ট ডোবা। সেটা আবার কিনা এঁদো ডোবা মানে হচ্ছে যেখানেতে কচুরিপানা বা অন্যান্য জলজ উদ্ভিদ জন্ম নিয়ে সেই পুকুরের জলটাকেই পুরো ঢেকে ফেলেছে। মানে গোটা ডোবাটা কচুরিপানা বা অন্যান্য জলজ উদ্ভিদ কিংবা অন্যান্য কোনো আবর্জনাতে ভর্তি হয়ে একেবারে জলটাকে আর দেখা যাচ্ছে না, ওপরে শুধু ওই কচুরিপানাগুলোকেই দেখা যাচ্ছে। অর্থাৎ এক কথায় মুজে গেছে, চাপা পড়ে গেছে জল। সেই রকম ডোবাই হচ্ছে ইঁদো ডোবা। তো সেই ইঁদো ডোবা কোথায় রয়েছে? কুটিরটার পাশেতেই রয়েছে। সেই ইঁদো ডোবা থেকে ছোট ছোট ছানাগুলোকে নিয়ে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে। ডাহুক মেয়েরা বলতে মূলত ডাহুক হচ্ছে এক প্রকার পাখি, অর্থাৎ মেয়ে ডাহুক পাখি। অর্থাৎ ডাহুক পাখিরা তাদের ছোট ছোট ছানাগুলোকে নিয়ে এই কুটিরের কাছেতে যেন বেড়াতে আসছে। তারপরে গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে। অর্থাৎ এই কুটিরের চারপাশেতে যে গাছগাছালি রয়েছে সেখানেতে পাখিরা নির্ভয়েতে গান ধরছে। মানে তাদের মনেতে কোনো ভয় নেই বলে তারা প্রাণ খুলে মনের আনন্দে গান ধরছে। এখনও তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে। অর্থাৎ তাদের এই নির্ভয়তার কারণটা কি না, তারা এখনও বুঝতেই পারেনি যে এই কুটিরেতে বা এই গড়াই নদীর তীরেতে কোনো মানুষজন বাস করছে। তারা ভেবেছে এটা পুরোপুরিভাবে জঙ্গল, এখানে কোনো মানুষজন বাস করে না, তাই তাদের কোনো প্রাণহানির ভয় নেই। কেন তাদের এরকম ভেবে নেওয়ার কারণটা কি? আসলে এখানেতে যারা বাস করে, এই কুটিরেই হোক বা এই কুটিরের মতন গড়াই নদীর তীরের গড়াই নদীর উভয় তীরেতে গ্রামের সমস্ত কুটিরগুলোতেই হোক না কেন, মানুষজনেরা কোনো রকমভাবে পশু প্রাণী বা পাখিদের প্রতি কোনো রকম আঘাত হানে না। যেহেতু মানুষেরা এখানে পাখিদেরকে কোনো রকম শিকার করে না বা পাখিদের ওপর কোনো রকম আঘাত করে না, তাই পাখিরা যেহেতু এখানেতে নির্ভয়ে থাকে, নিরাপদে থাকে, তাদের প্রাণহানির কোনো সম্ভাবনা নেই বলেই তারা ধরেই নিয়েছে এখানে যেন কোনো মানুষজনই নেই। কেন নেই না, তাদের কোনো প্রাণহানির সম্ভাবনা নেই, এতদিন ধরে তারা বেশ নিরাপদে আছে। তাই এখানেতে পাখিরা বোঝেনি, মানে এখনও তারা বুঝতে পারেনি যে এখানেতে হেথায় মানে হচ্ছে এখানেতে মানুষ বসবাস করে। যেহেতু তাদের কোনো রকম জীবনযাপনে অসুবিধা হচ্ছে না বা কোনো রকম নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে না বা প্রাণহানিরও কোনো সম্ভাবনা নেই বলেই তারা এটাকে ধরেই নিয়েছে যে এখানে কোনো মানুষ বসবাস করে না। আর বসবাস করে না বলেই তারা মনের আনন্দেতে নির্ভয়েতে তারা গান ধরছে। পাখিদের এই গান এই কুটিরের পার্শ্ববর্তী সৌন্দর্যকে যেন আরও দ্বিগুণ বর্ধিত করে তুলেছে। তারপরে মটরের ডাল, মুসুরের ডাল, কালিজিরা আর ধনে, লঙ্কা মরিচ রোদে শুকাইছে উঠানেতে সযতনে। অর্থাৎ পুরোপুরিভাবে একবারে গ্রাম বাংলার ছবি। আমরা গ্রাম বাংলাতে প্রায় দেখি যে বাড়িতে হয়তো এই গ্রীষ্মকালেতে সে কাঁচা আমের আচার করে দিয়ে বাড়িতে মায়েরা দেখবে ছাদেতে বা কোনো উঠানেতে সে ঝুড়ি চাপা দিয়ে শুকোতে দেয়। অনেক সময় কুলের আচার করে শুকোতে দেয় বা অন্যান্য বিভিন্ন গম ধান ইত্যাদি সব শুকোতে দেয়। অর্থাৎ এটা একটা গ্রামের একটা বৈশিষ্ট্য যে তার নিত্য প্রয়োজনীয় জিনিস তারা যেগুলো রোদেতে দেওয়ার মতন সেগুলো রোদেতে দিয়ে মাঝে মাঝে শুকোতে দেয়। সেই গ্রাম বাংলার
ছবিটাকেই কবি এখানেতে এনেছেন, কেননা কবি হচ্ছেন পল্লী কবি। গ্রাম বাংলার দৈনন্দিন জীবনের ছবিও এই কবিতাতে ফুটে উঠেছে। কিভাবে? এই কুটিরেতে যারা থাকে তারা মূলত মটরের ডাল, মুসুরের ডাল, কালো জিরে, ধনে, লঙ্কা, গোলমরিচ ইত্যাদি রোদেতে শুকোতে দিয়েছে। আর এর ফলে কি হচ্ছে না, লঙ্কার রং, মুসুরের রং, মটরের রং আর জিরা ও ধনের রঙের পাশেতে আলপনা আঁকাকার। অর্থাৎ এই যে বিভিন্ন জিনিসপত্র শুকোতে দিয়েছে, এই শুকোতে দেওয়ার ফলাফলস্বরূপ কি হচ্ছে না, যেন মনে হচ্ছে একটা আলপনা আঁকা হয়েছে বাড়ির চারিদিকেতে। অর্থাৎ লঙ্কার রং কি? লাল। তারপরে মুসুরের রং, এটাও মুসুর ডালের রং দেখবে হালকা গোলাপি। মটরের রং দেখবে সাদা বা হলদেতে মানে ক্রিম কালারের। আর কি? জিরা ও ধনের রং। অর্থাৎ এই সমস্ত বিভিন্ন রঙের জিনিসপত্র যখন পাশাপাশি রেখে শুকোতে দেওয়া হয়েছে অত্যন্ত যত্ন সহকারে, সেটাকে দেখে দূর থেকে বা উপর থেকে দেখে মনে হচ্ছে যেন বিভিন্ন রঙের আলপনা আঁকা হয়েছে। অর্থাৎ পুজোর মন্দিরের সামনে বা পুজোর বেদির সামনে যেমন আলপনা এঁকে সেই জায়গাটার সৌন্দর্যকে বাড়িয়ে তোলা যায় আর সেই সৌন্দর্যের পাশাপাশি পবিত্রতাকে ফিরিয়ে আনা যায়, তেমনি এই কুটিরের চারপাশে সৌন্দর্যকে বাড়িয়ে তুলছে বিভিন্ন বস্তুর রঙগুলো। যেন মনে হচ্ছে এই কুটিরের চারপাশে আলপনা এঁকে দিয়েছে, বিভিন্ন রঙের কেউ আলপনা এঁকেছে। সব মিলিয়ে এর ফলাফল কি হলো না, যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি। আখর শব্দের অর্থ হচ্ছে অক্ষর। নানান আখরে ভরি মানে অক্ষরে ভরে এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি। অর্থাৎ সব কিছু মিলে বলতে কবিতার প্রথম থেকে, অর্থাৎ সেই কুটিরটাকে লতা ফুল পাতা ঘিরে রাখা, তারপরে কুটিরের চারিদিকেতে বুনো ফুলের হাসতে থাকা, ডাহুক মেয়েরা তাদের ছানাদের নিয়ে বেড়াতে আসা এবং তাদের গানে গানে কথা বলা, তারপরে পাখিদের বসবাস, নির্ভয়ে বসবাস এবং তাদের কলকাকলি, বিভিন্ন রঙের আলপনা, কখনো বা নোটে শাকের লাল রঙের ঢেউ খেলানো চিত্র, সব কিছু মিলে যেন মনে হচ্ছে এই বাড়ির হাসি কান্না আনন্দ সুখ দুঃখ সব যেন একটা জীবন্ত গল্পেতে পরিণত হয়েছে। নানান অক্ষরে ভরি মানে নানান অক্ষরে ভরে উঠেছে। অর্থাৎ যেন সুখের কাহিনী বা একটা সুখের গল্পেতে পরিণত হয়েছে এই প্রাকৃতিক ছবি তথা কুটিরের বিষয়বস্তুকে কেন্দ্র করে। সাত সকালের রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে। অর্থাৎ এই যে কুটিরটার সৌন্দর্য বিভিন্নভাবে বেড়ে গেছে, লতা পাতার দ্বারা, গাছগাছালি, পার্শ্ববর্তী গড়াই নদীর বয়ে চলা, তারপরেতে ডাহুক পাখিদের তাদের ছানা লয়ে বেড়াতে আসা, বিভিন্ন রঙের আলপনা সৃষ্টি, সব কিছু মিলে যে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য গড়ে উঠেছে, সেই প্রাকৃতিক সৌন্দর্যকে যেন মেঘেরা বেড়াতে বেড়াতে যেন হঠাৎ করে থেমে গিয়ে অবাক হয়ে যেন দেখছে। তো সাঁঝ সকালে রঙিন মেঘেরা, সাঁঝ মানে সন্ধ্যাবেলা, সকাল মানে সকাল, সন্ধ্যা এবং সকালের রঙিন মেঘেরা রঙিন কথার অর্থ না সকালবেলা বা সন্ধ্যাবেলা সূর্যের আলোতে, মোটামুটি সূর্যের আলো যখন লাল হয়ে থাকে, সূর্য ডোবার সময় কিংবা সূর্য ওঠার সময় সূর্যের রং যখন লাল হয়ে থাকে, তখন সেই মেঘের রঙও যেন লাল বর্ণ ধারণ করে। সেই পরিপ্রেক্ষিতেই কবি রঙিন মেঘেরা বিশেষণটাকে ব্যবহার করছেন, যে সকালবেলা এবং সন্ধ্যাবেলাতে রঙিন মেঘেরা যখন আকাশেতে ভেসে বেড়ায়, তারাও এই বাড়ির সৌন্দর্যটাকে দেখে বা এই কুটিরের সৌন্দর্যকে দেখে তারা যেন কিছুক্ষণ মুগ্ধ হয়ে যায়, মুগ্ধ হয়ে তারা যেন সেটাকে ভালোবেসে ফেলে এবং সেটাকে লক্ষ্য করতে থাকে। অর্থাৎ মেঘেরাও যেন এখানেতে চরিত্র হয়ে উঠেছে। এই কবিতা যেন এক নবমেঘদূত হয়ে উঠেছে। কালিদাসের মেঘদূতে যেমন মেঘ এক চরিত্র হয়ে উঠেছিল, এখানেও মেঘগুলো যেন এক জীবন্ত চরিত্রে পরিণত হয়ে এই কবিতাকে এক নবমেঘদূতে পরিণত করছে। সব মিলিয়ে এই কবিতাতে দেখা গেল যে গড়াই নদীর তীরের এক কুটিরকে কেন্দ্র করে প্রকৃতির সৌন্দর্যের ছবি, প্রকৃতির বিভিন্ন উপাদান বা গ্রাম বাংলার বিভিন্ন মানুষের জীবনযাপনের ছবিটাকেই কবি তুলে ধরেছেন। কেননা
কবির কবিতার বিষয়বস্তুই হলো এটা, অর্থাৎ গ্রাম বাংলার এই ছবি। সেই সূত্রেই আমরা চলে আসব কবিতাটার নামকরণে। আমরা আগের ভিডিওতে আমরা বারবার বলা হয়েছে যে মূলত কবিতার নাম, কবিতা বা যে কোনো লেখালেখি রচনার নামকরণ 4 দিক থেকে করা হয়: বিষয়বস্তু কেন্দ্রিক, প্রধান চরিত্র কেন্দ্রিক, লেখকের স্বনাম কেন্দ্রিক আর ব্যঞ্জনা কেন্দ্রিক। আমাদের পাঠ্য এই গড়াই নদীর তীরে কবিতাটির নামকরণ হয়েছে বিষয়বস্তু কেন্দ্রিক। এবার একটা প্রশ্ন জাগতেই পারে, গড়াই নদীর তীরে, অর্থাৎ এখানে দেখো প্রকৃতির সমস্ত উপাদান এলো, মূলত উদ্ভিদ মানে গাছপালা, লতা, পাখি সমস্ত কিছু এলো, কিন্তু গড়াই নদী কোথা গেল? কবিতার নামেতে ছিল কিন্তু গড়াই নদীর তীরে, কিন্তু দেখো এই কবিতাটাতে এত প্রাকৃতিক সৌন্দর্য আমরা পেলেও কিন্তু গড়াই নদীর কথা কোনো আমরা পেলাম না। যাকে কেন্দ্র করে নামকরণ, সেই নদীই যেন এখানে কোথায় অদৃশ্য হয়ে গেল। আসলে গড়াই নদীর তীরে, এই তীরে শব্দটা খুব গুরুত্বপূর্ণ, কেননা এখানেতে গড়াই নদী নয়, গড়াই নদীর তীরের সৌন্দর্যকেই বলা হয়েছে। অর্থাৎ গড়াই নদী এই কবিতাতে নেই বলে নামকরণ যে ভুল হয়েছে সে বিষয়ে আক্ষেপ করার প্রয়োজন নেই, কেননা তীরে কথাটা আমাদের সেই সমস্যার সমাধান করে দেয়। অর্থাৎ এখানে গড়াই নদীর সৌন্দর্য নয়, গড়াই নদীর তীরে গ্রাম বাংলার সৌন্দর্য। আর আমরা কবিতার প্রথমেই বলেছি যে এই কবিতাতে কিন্তু একটা কুটিরের কথা উল্লেখ আছে, কিন্তু সেই কুটিরটা যে গড়াই নদীর কোন গ্রামে সেটা কিন্তু বলা নেই। কেন, একটা নদী নিশ্চয়ই একটা গ্রামের ওপর দিয়ে যাবে না, হাজারো গ্রামের ওপর দিয়ে বয়ে যাবে। তা সত্ত্বেও কিন্তু এখানেতে কোনো নির্দিষ্ট গ্রামের কথা নেই। আসলে নির্দিষ্ট গ্রামের কথা বললে শুধু সেই গ্রামটাকেই বোঝাতো। কবি কোনো নির্দিষ্ট গ্রামের কথা না বলে একটা কুটিরকেই শুধু এনে আসলে গড়াই নদীর তীরবর্তী সমস্ত গ্রামের সমস্ত কুটিরের কথাই যেন পরোক্ষভাবে বলতে চাইল। এটা যেন একের মধ্য দিয়ে বহুকে তুলে ধরা। এটা সাহিত্যেরই একটা বৈশিষ্ট্য, যে সাহিত্য সবসময় একের মধ্য দিয়ে বহুর কথা বলে, ছোটোর মধ্য দিয়ে বড়কে তুলে ধরে। এটা যেন এক আতশকাঁচ, একটা ছোট জিনিসকে মধ্য দিয়ে বড় ক্যানভাসকে আমরা তুলে ধরছি। এই কবিতাতে নামকরণ ঠিক সেই দিক থেকে বিষয়বস্তু কেন্দ্রিক, যে গড়াই নদীর তীরের সমস্ত গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, গ্রাম বাংলার চিত্র, গ্রাম বাংলার জীবনযাপন এই কবিতার মূল বিষয়বস্তু। তাই গড়াই নদী না থাকলেও গড়াই নদীর তীরের প্রাকৃতিক সৌন্দর্য বিষয়বস্তু আছে বলেই সেটাকে কেন্দ্র করে বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ আমরা মনে করি সার্থক হয়েছে। এরপরেতে যেটা এই কবিতার মূল সম্পদ সেটা হচ্ছে প্রকৃতির ছবি। আমরা প্রথমেই বলেছি যে জসিমউদ্দিনকে পল্লী কবি বলা হয়, কেননা জসিমউদ্দিন হলো মাটির কাছাকাছি কবি। জসিমউদ্দিনের কবিতার মধ্যে রয়েছে মাটির গন্ধ। তিনি মূলত গ্রামাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য বা গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, গ্রাম বাংলার মানুষের জীবনযাপন, তাদের লোক সংস্কার, তাদের লোকাচার, তাদের আদব কায়দা, তাদের খাদ্যাভ্যাস, রুচিবোধ, সমস্ত কিছু, তাদের হাসি কান্না, আনন্দ সুখ দুঃখ সমস্যা, তাদের বিভিন্ন উৎসব অনুষ্ঠান, সমস্ত কিছু যেন পুঙ্খানুপুঙ্খভাবে তার কাব্যর মধ্যে তুলে ধরেছেন। অর্থাৎ জসিমউদ্দিনের সমস্ত কাব্য পড়া মানেই আমরা যেন গ্রাম বাংলার নিখুঁত বা ডিটেলস বর্ণনা আমরা পেয়ে যেতে পারি। এক গ্রাম বাংলার সম্বন্ধে ধারণা করতে গেলে কেমন হয় একটা গ্রাম বাংলা, কেমন হয় গ্রাম বাংলার প্রকৃতি, সেটা জানতে গেলে জসিমউদ্দিনের কবিতা পড়লেই মোটামুটিভাবে বা আপাতভাবে আমরা কিন্তু অনেক বিষয় জানতে পারি, এবং বলা যেতে পারে সেই জানাটা অনেকটা সম্পূর্ণ ডিটেলসেই তিনি তুলে ধরেন। তো এই কবিতাতেও কিন্তু সেই গ্রাম বাংলার ছবি বিভিন্নভাবে ফুটে উঠেছে, যেটা তার পল্লী কবি এই উপাধিটাকে কিন্তু সার্থক করেছে। কিভাবে সেই প্রকৃতি চিত্র এসছে? প্রথমে দেখো এই কবিতা এসছে প্রকৃতির উপাদানগুলো। প্রকৃতির উপাদানগুলো মূলত তিনভাবে: উদ্ভিদ জগৎ এসছে, প্রাণী জগৎ এসছে, জড় উপাদান। উদ্ভিদ জগতের মধ্যে মূলত রয়েছে লতা পাতা, ফুল বা বুনো ফুল, গাছগাছালি ইত্যাদিগুলো। প্রাণী জগতের মধ্যে এখানে এসছে ডাহুক মেয়ে পাখিরা, বা তারপরেতে অন্যান্য যারা গাছগাছালিতে গান গাইছে নির্ভয়েতে সেই পাখিদের কথা। আর এসছে জড় উপাদান। জড় উপাদান বলতে মূলত এখানে মেঘেদের কথা, যদিও এই জড় উপাদানকে তিনি এখানে সজীব উপাদানে পরিণত করেছেন, কেননা কবি বলেছেন যে মেঘেরা কিছুক্ষণ যেন থেমে গেছে। অর্থাৎ
মেঘেরা থেমে গিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্যকে, এই কুটিরটাকে ভালোবেসে মুগ্ধ হয়ে সেটাকে দেখছে। এটা তো মানুষের ধর্ম। অর্থাৎ এই জড় উপাদানটাকেই এখানেতে যেন সজীব উপাদানেতে তিনি পরিণত করেছেন। তাই প্রকৃতির উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ এবং জড় উপাদানকেও আবার সজীব করে তুলে এই কবিতাতে প্রকৃতির সম্পূর্ণ দিকটাকে তিনি নিখুঁতভাবে তুলে ধরেছেন। কাজে এটা একটা সার্থক প্রকৃতি চিত্রণমূলক কবিতাতে পরিণত হয়েছে এবং কবি যে কত বড় প্রকৃতিপ্রেমিক কবি সেটাকেও আমরা বুঝতে পারি। তারপরে এসছে গ্রাম বাংলার জীবন। গ্রাম বাংলাতে মূলত চাষবাসের দিকটা, যে গ্রাম বাংলার মানুষরা মাচার ওপরেতে যে তাদের ছোটোখাটো চাষবাস করে, সিম, লাউ, কুমড়ো, মূলত এই তিনটে চাষের কথাই এখানেতে এসেছে। এছাড়াও এই রকম চাষবাসের মধ্যে গ্রাম বাংলাতে এরকম আরও বহু চাষ হয়। মূলত বাড়ির আশেপাশে কোনো ফাঁকা জায়গাতে এরকম মাচা তৈরি করে বহু চাষের উদাহরণ আমরা পাই বা চোখের সামনেই দেখি। সুতরাং গ্রাম বাংলার মানুষের সেই জীবন, চাষবাসের দিকটা এই কবিতাতে ধরা পড়েছে। অন্যদিকে দৈনন্দিন জীবন, গ্রাম বাংলার মানুষের যে দৈনন্দিন জীবন, যে স্নান করে কাপড় শুকুতে দিয়ে যাওয়া বা বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র বা মূলত খাদ্যদ্রব্য রোদেতে শুকোতে দেওয়া, যেমন মুসুরের ডাল, মটরের ডাল ইত্যাদি যেগুলো এখানে বর্ণনা রয়েছে, লঙ্কা, গোলমরিচ, কালো জিরা, ধনে, এগুলো শুকোতে দিয়ে যাওয়া, এগুলোর মধ্য দিয়ে গ্রাম বাংলার মানুষের দৈনন্দিন জীবনের ছবিও কিন্তু এখানেতে ফুটে উঠেছে। সুতরাং প্রকৃতির উপাদান, গ্রাম বাংলার চাষবাস পদ্ধতি এবং গ্রাম বাংলার দৈনন্দিন জীবনযাপন সব কিছু মিলে এক গড়াই নদীর তীরবর্তী গ্রাম বাংলার শান্ত, নির্জন, সৌন্দর্যময় পরিবেশই এই কবিতার মূল বিষয়বস্তু। এই বিষয়টাই, অর্থাৎ গ্রাম বাংলার শান্ত, নির্জন, সৌন্দর্যময় চিত্রই কবিকে মূলত পল্লী কবি হিসাবে সার্থক করে তুলেছে। কবি জসিমউদ্দিনের কবিতা রচনার বা কাব্য রচনার একটা বৈশিষ্ট্য হলো অত্যন্ত তিনি সহজ সরলভাবে তার দেহরূপ গড়ে তোলেন। অর্থাৎ কোনো রকম কোনো কঠিন শব্দ নয়, একেবারে সহজ সরল চলতি বা কথ্য শব্দতে তিনি তার কবিতার বিষয়বস্তু গড়ে তোলেন। বুদ্ধদেব বসু এই প্রসঙ্গে একটি ভালো মন্তব্য করেছিলেন যে জসিমউদ্দিন ব্যক্তিগতভাবেও ছিলেন একটু আগোছালো, একবারে এলোমেলো চুল, ঢিলেঢালা পোশাক, আগোছালো জীবনযাপন এবং অত্যন্ত সহজ সরল মৃদুভাষী ছিলেন এই কবি জসিমউদ্দিন। এটা আমরা বুদ্ধদেব বসুর বর্ণনা থেকে পাই এবং বুদ্ধদেব বসুর বর্ণনা থেকেই আমরা পাচ্ছি একটা খুব সুন্দর মন্তব্য যে জসিমউদ্দিন কোনো ইজমের বর্ষবর্তী না হয়ে একেবারে সহজ সরল ভাষাতে কবিতা লিখেছিলেন বলেই তার কবিতা হয়তো জনতোষিনী হতে পারেনি, কিন্তু মনতোষিনী হয়েছে। অর্থাৎ অত্যন্ত জনপ্রিয় হতে পারেনি, কিন্তু মানুষের মনকে ভুলিয়েছে। কেননা বুদ্ধদেব বসু স্পষ্টতই বলেছেন জসিমউদ্দিনের কবিতার বিষয়বস্তুই হলো এই সহজ সরল ভাব। এই কবিতাটাও খুব সহজ সরল ভাষাতেই কবি তুলে ধরেছেন এবং ভাষাকে সহজ সরল করে দেওয়ার জন্য মাঝে মাঝেই কবি এখানেতে ধ্বনি পরিবর্তন ঘটিয়েছেন। যেমন দেখো, এই যে যত্নেটাকে কবি বলেছেন সযতনে। আমাদের ব্যাকরণের ভাষায় এটাকে বলা যেতে পারে স্বরভক্তি, অর্থাৎ স্বরভক্তির দ্বারা একটা যুক্ত বর্ণকে তিনি সহজ সরল করে দিয়েছেন। তারপরে এইখানেতে দেখো কিছুক্ষণটাকে তিনি কয়মূর্ধন্য সয়েটা না এনে কিছুক্ষণ একেবারেই দৈনন্দিন জীবনের বা কথ্য ভাষার কাছাকাছি নিয়ে গেছেন। এছাড়াও আছে শব্দদ্বৈতের ব্যবহার, যেমন দোলাই দোলাই, তারপরে ফুল ফুল ইত্যাদি। অর্থাৎ বিভিন্নভাবে এবং সর্বোপরি কবিতাটার দুটো লাইনের মিল অর্থাৎ অন্তানুপ্রাস সব মিলিয়ে কবিতার হয়ে উঠেছে একেবারেই সহজ সরল একটা ভাষায় লেখা একটা সার্থক কবিতা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মন্তব্য করেছিলেন, বাংলা ভাষার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধে মন্তব্য করেছিলেন, প্রাঞ্জলতাই হলো সমস্ত সাহিত্যের মধ্যে শ্রেষ্ঠ অলঙ্কার, বা প্রাঞ্জলতাই হলো আসল কৃতিত্ব একজন কবির। প্রাঞ্জলতা মানে কি? সহজ সরল ভাষায় লেখা। তো এই কবিতাও কিন্তু অত্যন্ত সহজ সরল ভাষায় লেখা, যা এই কবিতাকে একেবারে সাধারণ মানুষের কাছাকাছি পর্যায়েতে নিয়ে গেছে। অর্থাৎ শুধু বিষয়বস্তু নয়, এই কবিতার ভাষাও কবিতাকে এবং কবিকে মাটির কাছাকাছি তথা পল্লী কবিতে পরিণত করতে
সার্থক হয়েছে। ঠিক আছে, আজকে আমরা ভিডিওটা এখানেতেই শেষ করলাম। কেমন লাগলো এই ভিডিও তা তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো এবং কোনো এই ভিডিওর ওপর কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই ভিডিওটির ওপরেতে কোনো রকমভাবে প্রশ্নপত্র প্রয়োজন পড়লে বা অন্য কোনো বিষয়বস্তু বা অন্য কোনো বিষয়ের যে কোনো কন্টেন্ট তোমাদের চাইলে তোমরা lrnr.in এই ওয়েবসাইটেতে যাও এবং সেখান থেকে সংগ্রহ করে নাও।